বাজারে মিল্ক ভিটা ব্র্যান্ডের পাস্তুরিত তরল দুধের দাম লিটারে 10 টাকা বাড়ানো হয়েছে। এতে খুচরা দোকানে মিল্ক ভিটার প্রতি লিটার দুধ এখন 110 টাকায় বিক্রি হচ্ছে। 5 আগস্ট থেকে বাড়তি এ দাম কার্যকর হয়েছে। হঠাৎ করে এই দাম বৃদ্ধির কারণ কি? এতে ভোক্তার উপর মূল্যস্ফীতির চাপ কতটা বাড়বে? এসব বিষয়ে টিভিএস পডকাস্টে কথা বলতে যোগ দিয়েছেন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড মিল্ক ভিটার চেয়ারম্যান এস.এম. আমির হামজা শাতিল। জনাব আমির হামজা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের টিভিএস পডকাস্টে। ধন্যবাদ আপনাকেও কল করার জন্য। আমি শুরুতে আপনার কাছে একটু জানতে চাচ্ছি, মিল্ক ভিটা আসলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি ব্র্যান্ড। সবচেয়ে বেশি ভোক্তারা আসলে এই দুধটি আসলে পান করেন। তো সেক্ষেত্রে আপনারা হঠাৎ করে এই দাম বা মূল্য বৃদ্ধির কারণটা কি? প্রথমেই আমি আপনাকে বলি যে আপনি প্রথম দুইটা কথা বলেছেন যে এটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড, মানে একটা ব্র্যান্ড। এটার বিষয়ে আমি বলছি। আপনি একই সাথে বলেছেন যে এটা বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রিত ব্র্যান্ড। এখানে আমি নো বলছি। কারণটা কি আমি আপনাকে প্রথমেই ব্যাখ্যা দিই যে ধরেন আমি তো আমার মার্কেটটা দেখি। আমার এখানে প্রতিদিন লিকুইড দুধ সমস্ত বাংলাদেশ মিলে বিক্রি হয় মাত্র ৭৭,০০০ লিটার বা ৭৮,০০০ লিটার, কখনো কখনো খুব বেশি গেলে ১,০০,০০০ লিটার। এটা ১.৫ লক্ষ লিটার পর্যন্ত হয় রমজান মাসে। বাট এর বাইরে এভারেজ সময়টাতে আমরা শুধুমাত্র ৭৭-৭৮,০০০ লিটার বা ৯০,০০০ লিটারের কাছাকাছি এভারেজ বিক্রি করি গড়। বাংলাদেশে কি ভোক্তা মাত্র ৯০,০০০ মানুষ প্রতিদিন দুধ খায়? শুধুমাত্র ঢাকা শহরেই গড়ে প্রতিদিন ৪০ লাখ লিটার দুধ লিকুইড মিল্ক বিক্রি হয় বিভিন্ন খামার এবং অন্যান্য কোম্পানি। সেই হিসেবে আমি আসলে বাংলাদেশের টোটাল যত মিল্ক সেল হয় তার মাত্র 1.7 থেকে 2% মার্কেট শেয়ার হোল্ড করি। এটা হচ্ছে দ্বিতীয় ব্যাপারটা। সো আপনি যে বলছেন যে আসলে আমি দাম বাড়ালে এই দামটা ভোক্তার উপরে কতখানি প্রভাব পড়বে, আমি তো ভোক্তাদের মাত্র 2% মানুষ আমার কাছ থেকে কনজিউম করে। তো আমি যদি 10 টাকা দাম বাড়াই, এই 2% মানুষকে সর্বোচ্চ এফেক্ট করতে পারে। টোটাল মার্কেটটা তো আমার জন্য কোনো এফেক্ট করার কথা না। দ্বিতীয় যেটা বলেছেন, আপনি এর আগে বলছিলেন যে আমি সরকারি প্রতিষ্ঠান। বেসিক্যালি আমি সরকারি প্রতিষ্ঠান নয়, আমি একটা বিধিবদ্ধ সংস্থা। আমাকে রেজিস্ট্রেশন দিয়েছে আমার নিবন্ধক সমবায় অধিদপ্তর। অনেকগুলো ছোট ছোট সমিতি হয়ে, প্রাথমিক সমিতি হয়ে একটা কেন্দ্রীয় সমিতি হয়, অনেকগুলো কেন্দ্রীয় সমিতি মিলে একটা জাতীয় সমিতি গঠিত হয়। আমি হচ্ছে দুধ উৎপাদনকারীদের একটি জাতীয় সমিতি। আমি বিধিবদ্ধ প্রতিষ্ঠান। সরকার আমাকে আমার রুলস এন্ড রেগুলেশনস এবং আমার কর্মপরিধি নির্ধারণ করে দিয়েছে। এইটাই হচ্ছে কি আমার পরিচয়। হ্যাঁ, সরকার বিভিন্ন সময় আমাকে অনুদান বা অনেক কিছু দিয়েছে, বিধায় সরকারের একটা পার্সেন্টেজ এখানে মালিকানা আছে, কিন্তু সরকার আসলে এই প্রতিষ্ঠানটা চালায় না। এর আগেও যারা এসছে, আমার আগে বা তারও আগে যারা এসেছিলেন, এরা সবাই সমবায়ীদের দ্বারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন। আমি এবং আমার আগের চেয়ারম্যান শুধুমাত্র অচল অবস্থা এবং সেই প্রতিষ্ঠানের লস হওয়ার কারণে আমাদেরকে সরকার সমবায় আইনের ৪ ধারা মোতাবেক বিশেষ ক্ষমতা এখানে বসিয়েছে, যাতে আমরা এই জিনিসটাকে একটা পর্যায়ে উত্থাপন করি এবং সেখানে এর পরবর্তীতে নির্বাচিত প্রতিনিধি আবার এসে এই জায়গাটা চালাবে। আমি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনি আসলে অনেক বিষয়কে পরিষ্কার করেছেন, যেটি আসলে আমাদের দর্শকদের জন্য আসলে খুবই একটি তথ্যবহুল তথ্য হবে। তো আমি এখন ওই প্রসঙ্গটাতে যদি যাই, হঠাৎ করে এই মূল্য বৃদ্ধির কারণ কি? যে মূল্য বৃদ্ধিটার যে মূল কারণ সেটা হচ্ছে যে আমাদেরকে তো আমরা আসলে নো লস নো প্রফিটে চলার চেষ্টা করি। আমরা দায়িত্ব গ্রহণ করার পরে দেখা গেল যে এই প্রতিষ্ঠানের ওভারহেড কস্ট অনেক হাই। কারণ কি? কারণটা হচ্ছে আমি যখন কোনো পণ্য বাজার থেকে টেন্ডারের মাধ্যমে ক্রয় করি, সরকারি নীতিমালা অনুযায়ী আমাকে 15% ট্যাক্স এবং ভ্যাট দিতে হয়। আমার কোনো প্রতিযোগী কোম্পানি যারা মার্কেটে একই সাথে একই দামে একই নামে বা আশেপাশে দুধ বিক্রি করে, তাদের কাউকে কিন্তু পণ্য ক্রয়ের সময় সরকারি বিধিবিধান অনুযায়ী 15% ট্যাক্স ভ্যাট দিতে হয় না। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে রিসেন্টলি আপনি জানেন এই সরকার ক্ষমতা গ্রহণের কয়েকদিন পরেই আপনার ইরানে যুদ্ধ শুরু হলো, যার কারণে আমাদের যে মূল ম্যাটেরিয়াল যেটাতে আমরা আসলে দুধটা প্যাকেজিং করে বিক্রি করি, পলিফিল এবং দুধের কৌটা বা লিকুইড মিল্ক ধারণ করার মতো যে পাত্র, এই পাত্রের যে মূল দানা প্লাস্টিক, এটার দাম বেড়েছে। কারণ পরিবহনের দাম বেড়েছে, যুদ্ধের কারণে জাহাজ আসতেছে না। ইভেন একটা সময় হয়েছে যে আমরা শর্টেজ অফ পলিথিন পেপারের কারণে মার্কেটে আমাদের দুধ থাকা সত্ত্বেও আমরা বাজারজাত করতে পারিনি, বিকজ অফ আমাদের প্যাকেজিং ম্যাটেরিয়াল ছিল না। যে প্যাকেজিং ম্যাটেরিয়ালের কেজি আমরা এর আগে 275 থেকে 287 টাকায় কিনতাম,
সেটা 550 টাকার উপরে যেও আমাদেরকে এখন কিনতে হচ্ছে শুধুমাত্র বাজারে সরবরাহ রাখার জন্য। একটা 1 কেজি দুধের জন্য আমাকে মিনিমাম 60 টাকার প্যাকেজিং ম্যাটেরিয়াল ব্যবহার করতে হয়। এর ভিতরে 4.5 থেকে 5 টাকা লাগে হচ্ছে গিয়ে প্যাকেজিং এর ম্যাটেরিয়াল কস্ট, এরপরে এই ম্যাটেরিয়ালের পেস্টিং আছে, এটাকে ক্লোজিং আছে, লেবার কস্ট আছে, পরিবহন আছে, এতে আমার 7 থেকে 7.5 টাকা খরচ হয়। এই 7-7.5 টাকার মূল যে 5 টাকা, ওইটা এখন ওই 5 টাকার জায়গায় আমাকে 10 টাকা খরচ করতে হচ্ছে অল প্যাকেজিং ম্যাটেরিয়ালে। এরপরে আপনি জানেন বিদ্যুতের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে। তেলের দাম বাড়ার কারণে আমি তো আসলে পরিবহন করে দুধটা নিয়ে আসি। আমি সেই সিরাজগঞ্জের উল্লাপাড়া বা অন্যান্য প্রত্যন্ত গ্রাম থেকে দুধ কালেক্ট করি। এই দুধটা কালেক্ট করে আমি একটা চিলিং সেন্টারে ওখানে ঠান্ডা করি। এইটা যখন 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বা তারও নিচে আসে, আমরা তখন সেটাকে পরিবহন করে ঢাকায় নিয়ে আসি এবং ঢাকায় এটাকে প্রসেস করে দই, ঘি, মাখন এবং অন্যান্য প্রোডাক্ট তৈরি করি এবং পাস্টুরাইজ করি। তো পাস্টুরাইজ করার জন্য যে মেশিন আমাকে চালাতে হয় বা দই ঘি বানানোর জন্য যে মেশিন আমাকে চালাতে হয়, এটা আইদার গ্যাসে চলে অথবা বিদ্যুতে চলে। গ্যাসে যে চলে, গ্যাস দীর্ঘদিন ধরে আপনি জানেন যে মার্কেটে পাওয়া যাচ্ছে না বা সরকারের কিছু শর্টেজ আছে। সো আমরাও অন্য সাধারণ ভোক্তাদের মতো আমরাও গ্যাস পাচ্ছি না। না পেলে আমাদেরকে মার্কেট থেকে অধিক দামে, প্রায় 3 গুণ দামে এলপিজি কিনে প্রতিদিন এলপিজির 30,000-40,000 টাকা খরচ করে গ্যাস জ্বালিয়ে ঘি এবং বাটার বানাতে হচ্ছে। সেম থিং, আমরা যে পাস্টুরাইজ মেশিন চালায় এই দুধ তৈরি করি, বিদ্যুৎ বিল বাড়ার কারণে পাস্টুরাইজ মেশিনের কস্টিং বেড়েছে, পরিবহনের কস্টিং বেড়েছে প্রত্যেকটা জায়গায়। তো আমাদের আসলে টোটাল 1 কেজি মিল্কে খরচ বেড়েছে 11.5 টাকা। আপনি জানবেন যে আমরা অগাস্টের 5 তারিখে দুধের দাম বাড়িয়েছি, কিন্তু আমরা যাদের কাছ থেকে দুধ কালেক্ট করি সেই খামারিদের আমরা টাকা বাড়িয়েছি 1 তারিখে। আমরা বিভিন্ন সময়ে গত 6 মাসের ভিতরে 3 টাকা এবং 2 টাকা 5 টাকা দুধের দাম বাড়িয়েছি খামারি পর্যায়ে। তো এই 5 টাকা বেড়েছে, প্যাকেজিং ম্যাটেরিয়ালে বেড়েছে প্রায় 5.5 টাকা 6 টাকা। তাহলে আমার টোটাল ওভারঅল দুধের কস্টিং আমার বেড়েছে 11.5 টাকা। শুধুমাত্র মার্কেটে টিকে থাকার জন্য এবং এই প্রতিষ্ঠানকে চালিয়ে রাখার জন্য আমাদেরকে বাধ্য হয়ে 10 টাকা দুধের দাম বাড়াতে হয়েছে। যদি না বাড়াতাম তাহলে আগামী মাস থেকে এই প্রতিষ্ঠান লসে চলে যাবে এবং এই প্রতিষ্ঠানের এখন এমন স্ট্রেংথ নাই যে এই প্রতিষ্ঠান পরপর 1 মাস বা 2 মাস লসে পরিচালন করলে সে আর কোনোভাবেই বিজনেসে ব্যাক করতে পারবে না। এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি তো সরকারি বিধিবদ্ধ প্রতিষ্ঠান, আমাকে তো প্রতি বছর মানুষ বেতন বা আমার কর্মচারীদেরকে বোনাস এবং ইনক্রিমেন্ট দিতে হয়। এই জুলাই মাসে আমাদের যে কর্মচারীদের বেতন ইনক্রিমেন্ট হয়েছে, এতে আমার প্রায় 26,50,000 টাকা মতো ব্যয় বেড়েছে। সো এটাও একটা ওভারহেড বাড়ার কারণ। আপনি যেটি বলছিলেন যে আপনারা এখন মানে লোকসানে আছেন, আপনাদের লোকসানের পরিমাণটা কেমন না, আমরা প্রতিষ্ঠান এখন হিসেবে? লোকসানে নাই। আমি যখন দায়িত্ব গ্রহণ করেছি তখন এই প্রতিষ্ঠান 2,87,00,000 টাকা নিট লসে ছিল। আমরা এই জুন মাস শেষ করে জুলাইয়ের 1 তারিখে আমরা লস প্রফিট হিসেব করে দেখেছি আমরা 29 লক্ষ টাকা নিট প্রফিট করেছি এই বছর। তার মানে আজকের ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা 29 লক্ষ টাকা প্রফিটে আছি। তো কিন্তু আমরা এই জুলাই এবং অগাস্ট 2 মাস পরিচালন ব্যয় আমাদের বেড়েছে অনেক বেশি। তখন আমরা দেখলাম যে যদি দাম অ্যাডজাস্ট করা না হয় অগাস্ট বা সেপ্টেম্বর থেকে এটা আবার লসে চলে যাবে। যার কারণে শুধুমাত্র বেঁচে থাকার এবং প্রয়োজনের তাগিদে দামটা বাড়ানো হয়েছে। এবং আমি কিন্তু টোটাল মার্কেট শেয়ারের, আপনাকে আবার বলছি, 1.7 থেকে 2% প্রোডাক্ট সেল করি। বাকি 98% প্রোডাক্ট কিন্তু অন্য বড় বড় কোম্পানিগুলি সেল করে। আপনি দেখবেন যে 2-1 দিনের ভিতরে তারাও দাম বাড়াবে, কারণ আমরা খরচ তো সবারই সেম বেড়েছে। আমারও যা বেড়েছে, প্রাণেরও বেড়েছে, ব্র্যাকেরও বেড়েছে, এসিআইয়েরও বেড়েছে, ফার্ম ফ্রেশ মানে আকিজেরও বেড়েছে, সবারই বেড়েছে। সো কেউই আসলে এই মার্কেটে তো লস দিয়ে টিকে থাকবে না, প্রত্যেকেই দাম বাড়াবে। হয়তো কেউ আগে বাড়িয়েছে, কেউ পরে। আমার রেজিস্ট্যান্স ক্যাপাসিটি কম, আমার পুঁজি কম, আমার টিকে থাকার দায়টা বেশি, যার কারণে আমার দামটা আগে বাড়াতে হয়েছে এবং আমি মার্কেটের সাথে কুইক রেসপন্স করেছি। অন্যরা হয়তো 1 মাস পরে করবে। এমনি দাম বৃদ্ধির ফলে আপনাদের বেচা বিক্রি কি আগের চেয়ে কমে গেছে? জি না, আমি আপনাকে একটা খুব স্পষ্ট বলি, যেটা আমার কাছে ডকুমেন্টেড আছে, যে আমরা যেদিন দাম বৃদ্ধি করি তার আগের দিন আমার বিক্রি ছিল 77,800 সামথিং, 830 বা 40 লিটার দুধ আমরা কাঁচা দুধ বিক্রি করেছি। যেদিন আমরা দাম বাড়িয়েছি ওই দিন আমাদের দুধ সেল হয়েছে 44,000 এর কিছু বেশি, 44,200 লিটার বা এরকম। তার পরের দিন আমার দুধ বিক্রি বেড়ে দাঁড়িয়েছে 55,000 লিটার, মানে যেটা আমি 7 তারিখের কথা বলছি।
8 তারিখে এটা হয়েছে 65,000 লিটার, 9 তারিখে 67,000 লিটার, আজকের বাজারে এটা 75,000 লিটার। তার মানে আমার দাম বৃদ্ধিতে আমার কনজিউমার আমাকে একদিনের জন্য ছেড়ে গেলেও পরবর্তীতে উনি দেখেছেন যে এই 10 টাকা কম দামে মার্কেটে অন্য যারা দুধ বিক্রি করছে তাদের সাথে আমার কোয়ালিটির পার্থক্য আছে। তো আমি শতকরা 97-98 ভাগ মানে কাস্টমারকেই আবার ফেরত পেয়েছি। আশা করছি আগামী 2-1 দিন গেলে আমি ওই 77,000 লিটার যেটা আমার রেগুলার সেল ছিল ওখানেই ফেরত আসবো ইনশাল্লাহ। আপনাদের এমনি আপনি বললেন যে অনেকগুলো সমবায় সমিতি, তারপরে তাদের মাধ্যমে কেন্দ্রীয় সমিতি, তারপর একটা জাতীয় পর্যায়ে সমিতি। আপনাদের ওভারঅল সদস্য সংখ্যা, খামারির সংখ্যা কত আপনাদের? আমার ওভারঅল রেজিস্টার্ড খামারির সংখ্যা 1,03,000 সামথিং, কখনো কখনো কমে কখনো বাড়ে। সেটা 1 লক্ষ নিচে কখনো আসেনি বা 1,08,000-10,000-এর উপরে যায়নি কখনো আর কি। মানে এটা রেগুলার প্রসেস। আমার নিবন্ধিত খামারি কেউ নিবন্ধন ক্যান্সেল করে, কেউ মারা যায়, কেউ ব্যবসা ছেড়ে দেয়, আবার নতুন করে কেউ আসে। তো আমরা তো বছরে হিসাব করি, তো দেখা যায় যে এভারেজ গড় 1,03,000 থেকে 5,000। একটা বিষয় যদি একটু জানতে চাই যে মানে আমরা তো দেখি আসলে ভোক্তা পর্যায়ে আমরা যে দামটা দিই সেটা আসলে খামার বা কৃষক পর্যায়ে সেই দামটা কিন্তু সেই সুফলটা তারা পায় না। মাঝখানে একটি মধ্যস্বত্বভোগীদের আসলে দৌরাত্ম্য চলে। তো আপনাদের এই সমবায় সার্কেলে সেই ধরনের কি কোনো না, এটা সিন্ডিকেট বা? এটা আপনি যেটা বলছেন এটা এটা অনেক ক্ষেত্রে হতে পারে যে যেখানে আসলে সাপ্লাইয়ের অপ্রতুলতা থাকে বা কখনো সাপ্লাই বেশি হয় কখনো কম হয়। দেখেন, আমি তো মধ্যস্বত্বভোগী না। আমি হচ্ছে আমার কৃষকের উৎপাদিত পণ্য বাজারজাত করার একটা প্রতিষ্ঠান। আমার কৃষক তো আমার পার্টনার। যেহেতু এটা সমবায় সমিতি, এই লাভ তো আমি নিয়ে যাই না। এই দুধ বিক্রি করে যদি 10 টাকা লাভ হয়, এখানে যারা শেয়ার হোল্ডার আছেন, এই যে যত সমিতি বা যত কৃষক, প্রত্যেকে এটার অংশ পায়। আর মধ্যস্বত্বের কথা যেটা বলছেন সেটা হচ্ছে যে একজন কৃষক যখন আমার কাছে দুধ নিয়ে আসে, ও তো একটা খোলা বাটিতে বা হাঁড়িতে দুধটা নিয়ে আসে। এই দুধটাকে আমি গরম করে হোক, পাস্টুরাইজ করে হোক, যে কোনো ভাবে হোক, প্রোডাক্ট ক্রিয়েট করে হোক, প্যাকেজিং এর ম্যাটেরিয়ালের মাধ্যমে বাজারজাত করি। তো আপনি হয়তো খোলা চোখে দেখলে মনে হবে যে আরে ও দুধ কিনতেছে 50 টাকা 60 টাকা, বিক্রি করতেছে 110 টাকা, বাকি টাকা গেল কই? এই বাকি টাকা যায় হচ্ছে পরিবহনে, বাকি টাকা যায় হচ্ছে গিয়ে আপনার প্যাকেজিং এ, বাকি টাকা যায় সরকারি রাজস্বতে। এবং আরো একটা ব্যাপার আছে, আপনি যে দেখছেন যে আমি দুধ বিক্রি করি 110 টাকা, বাট আমি কিন্তু পাই 94 টাকা। এই 110 টাকার যে বাকি 16 টাকা, এটা আমাকে ডিস্ট্রিবিউটর এবং ডিলার পর্যায়ে কমিশন দিতে হয়। তাহলে এই 96 টাকা আর 60 টাকার ভিতরে পার্থক্য 36 টাকা। আমার নিট ব্যয় আছে প্রতি লিটার দুধে 33 টাকা। যদি সরকারি প্রতিষ্ঠান না হতাম, আমাকে যদি 15% ট্যাক্স ভ্যাট দিয়ে পণ্য ক্রয় করতে না হতো, সেক্ষেত্রে আমার এই দুধের উৎপাদন ব্যয় থাকতো 33 মাইনাস 15, 18 টাকা। এইটা হচ্ছে আমার সাথে ইকোনমিক্স। এবং আমি আপনাকে ওপেন বলে দিলাম যে আমাকে প্রতি লিটার দুধে এভারেজ 33 টাকা থেকে 33 টাকা 10-20 পয়সা ওভারেড পড়ে। আরো একটা কারণ আছে, আপনার বেসরকারি কোম্পানিতে যে ভদ্রলোক বা যারা কাজ করেন ওনারা তো প্রতি বছর ইনক্রিমেন্ট পান না। আমার এখানে কর্মকর্তা আছেন, উনি হয়তো গ্রেড 11 বা 10-এ চাকরি করেন, কিন্তু ওনার চাকরির মেয়াদ হয়ে গেছে 27 বছর। উনি বেতন পান 1,20,000 টাকা, কারণ আমাকে সরকারি আইন মানতে হয়। ওই 11-12 গ্রেডের বা ম্যানেজার না, একজন ধরেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের মানুষ অন্য কোম্পানিতে বেতন পায় 30,000 টাকা। আমি শুধুমাত্র সরকারি পিপিআর এবং সরকারি আইন ফলো করতে যে আমাকে এক্সট্রা দিতে হয় প্রায় 3 গুণ টাকা। আমরা টোটাল যা বিক্রি করি 7.5 কোটি টাকা আমরা প্রতি মাসে বেতন দিই শুধুমাত্র কর্মকর্তা কর্মচারীদের। সবকিছু আসলে এই দুধের প্রাইসের উপরেই আসে। খামার পর্যায়ে এখন আপনারা কত টাকা করে দুধ কিনছেন? এটা আমাদের কিছু সিলিং আছে, যেমন আমরা কেউ যদি আমাদের ফ্যাট এবং এসএনএফ, তার মানে ফ্যাটের পার্সেন্টেজ যদি 3.5 হয়, এসএনএফ যদি 8 হয়, মানে এটাতে আমার মিনিমাম স্ট্যান্ডার্ড, তাহলে আমরা তাকে টাকা দেই 53 সামথিং। এরপরে ওখানে পরিবহন ব্যয় দেওয়া হয়। ওনার এই যে কৃষক আমার যারা আছে তাদেরকে বীজ দেওয়া হয়, তাদেরকে চিকিৎসা ফ্রি দেওয়া হয়, তাদেরকে আপনার গরুর যে সিমেন্ট যেটাকে আমরা বলি, বীজ বললাম আমি, ওটা ফ্রি দেই। চিকিৎসা ফ্রি দেওয়া হয়, আমাদের ডাক্তার ফ্রি আছে, আমরা চারণভূমি ফ্রি দেই। তো বেসিক্যালি ওনার ফিট কস্টটা অনেক কম পড়ে। আপনার শুনে মনে হতে পারে যারা 53 টাকা দেয় মিল্ক ভিটা, অন্যরা তো 70 টাকা দেয়। আমরা আমার পার্টনারদেরকে 53 টাকা দেই এই কারণে যে তারা এই কোম্পানির মালিক। এই 53 টাকা করে দুধ কিনে নিয়ে যদি 10 টাকাও প্রফিট হয়, সে তার একটা অংশ এখান থেকে পায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমরা এই কৃষকদের জন্য
রেগুলার বেসিসে চারণভূমি লিজ নিয়ে তাদেরকে লিজ দিয়ে দিই। সো উনি ফ্রি গ্রেজিং ল্যান্ড পান, আমরা ঘাসের বীজ বিতরণ করি, আমরা ফ্রি ওষুধ দেই, আমাদের ডাক্তার আছেন অনেক যারা ফ্রি চিকিৎসা দেন, এবং সর্বোপরি যখন আসলে কেউই দুধ কিনে না, বছরের 2টা ডাল সিজন থাকে, যখন আম কাঁঠাল উৎপাদন হয় তখন দুধের মার্কেট খুব খারাপ থাকে, এই টোটাল সময়টা আমরা কৃষকের পাশে থাকি। আমরা একদিনের জন্য বলি না যে কৃষকের দুধ আজকে আমরা কিনবো না। সামনে আপনাদের লক্ষ্য কি? মানে আপনারা তো লসে ছিলেন, লস থেকে মোটামুটি এখন লাভে এসেছেন, তো আপনাদের ভবিষ্যৎ মানে পরিকল্পনাটা? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা আসলে, আমরা যেহেতু সমবায় সমিতি, আমাকে যে প্রফিট করতেই হবে আমার জন্য এটা ম্যান্ডেটরি না। তা আমরা আসলে যেটা চাই যে মিল্কভিটা মানুষ মনে করে একটা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, বা এটা মানুষের আয়ের জায়গা। ছোটবেলায় আমি সবাই মিল্কভিটা এবং মিল্কভিটার দুধ খেয়েই বড় হয়েছি বা এটা দেখছি, কারণ তখন বাংলাদেশে অন্য ব্র্যান্ড ছিল না। তো মিল্কভিটার কিছু সামাজিক দায় আছে। আমরা চেষ্টা করছি আরো সেফ ফুড কিভাবে আসলে উপস্থাপন করা যায়, আরো ভালো কোয়ালিটির মিল্ক আমরা মার্কেটে কিভাবে দিতে পারি। এরপরে একটা জিনিস নিয়ে আমরা কাজ করছি, সেটা হচ্ছে যে শিশু খাদ্য হিসেবে যে ল্যাকটোজ 1, 2, 3, 4 ব্যবহার করা হয়, এটা বাংলাদেশে কোনো দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান করে না। কারণ হচ্ছে যে কারো দুধের ট্রেসেবিলিটি নাই, কেউই দুধের 100% কোয়ালিটি নিশ্চিত করতে পারে না, কারণ সমস্ত কোম্পানিগুলি মার্কেট থেকে দুধ কালেক্ট করে। মিল্কভিটা ইজ এ কোম্পানি যে আসলে তার পার্টনারদের কাছ থেকে, তার নিবন্ধিত কৃষকের কাছ থেকে দুধ নেয়, সো তার ট্রেসেবিলিটি আছে। এবং এটা দিয়ে আমরা এই যে একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে শিশু খাদ্য, এইটা প্রস্তুত করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ সফল হবো। আমরা 2টা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে কাজ করছি, বাংলাদেশের 2টা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা এই বিষয়ে কাজ শুরু করেছি। আশা করছি এখানে আমরা সফল হব। নাম্বার 1। 2 হচ্ছে, আমরা চেষ্টা করছি যে বাংলাদেশের যে পুষ্টির ঘাটতি আছে মানুষের, এই পুষ্টির ঘাটতির জন্য মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তন করা। আপনি জানবেন যে এই যে দুধের দাম বৃদ্ধি নিয়ে এত কথা হচ্ছে, আমার কিন্তু কেউ যদি 1 কেজি বা হাফ কেজি দুধ কনজিউম করে ডেইলি, 10 টাকা করে বাড়লে তার বেসিক্যালি টোটাল মান্থের খরচ বেড়েছে 300 টাকা। এই 300 টাকা নিয়ে যে আমরা কথা বলছি, আপনি দেখবেন যে প্রতিদিনই শুক্র শনিবারে যখন আমাদের ছুটি থাকে, আমরা দুপুরে লাঞ্চের পরে 200 টাকা দামের 1 বোতল কোক খাই, সপ্তাহে 2 বার খেলেও 400 টাকা। বাট এটা কিন্তু আমার জীবনে কোনো, এই যে ফিজি ড্রিঙ্কস যেটা, এটা কোনো কাজে লাগছে না, এরপরেও কিন্তু আমি খরচ করি। আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে বেসিক্যালি আমরা দুধ খাওয়ার অভ্যাস থেকে বের হয়ে গেছি। আপনি 2500 টাকার পিজা খাওয়ার সময় কিন্তু মানুষ কখনো এই ইকোনমিক্সটা হিসাব করে না যে আরে কি হচ্ছে বা আমরা আসলে কি খাচ্ছি। তো দুধের ব্র্যান্ড ভ্যালুটা কমে গেছে। দুধ এখন কারোর জন্য এটা যেটা আদর্শ খাবার, এটাই এই জেনারেশন বা বাবা মারা ভুলে গেছেন। এই জন্য আসলে দুধের দাম বৃদ্ধিতে মানুষ মাঝে মাঝে একটু উষ্মা প্রকাশ করে, কিন্তু দুধের দাম আসলে 200 টাকা হওয়া উচিত ছিল। কারণ একটা দামি জিনিস না হলে আমাদের জেনারেশন বা আমাদের মানুষ সাধারণত খেতে চায় না। আমাদের বেসিক্যালি সামাজিক দায়বদ্ধতাটাই আসলে আমাদের কাজ। আমি সমবায় সমিতির রিপ্রেজেন্টেটিভ হিসেবে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমরা সমগ্রের ন্যায্য মূল্যে বাজারে বিক্রি করি। হ্যাঁ, প্রাথমিকভাবে হয়তো সে আমার সমস্ত লাভ পায় না, কিন্তু সে এই কোম্পানির শেয়ার নেয়। আমার লাভের অংশ বাংলাদেশের এই যে 1,03,000 কৃষক, এরা প্রত্যেকেই পান। এটা আমার সামাজিক দায়। আমি এই কৃষককে ভালো রাখার চেষ্টা করি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, অন্য অনেক কোম্পানি সেফ ফুড প্রোভাইড করার সক্ষমতা আমাদের চেয়ে অনেক কম। আমরা এই জায়গাটায় কাজ করছি যে আমরা শিশু খাদ্য হিসেবে দুধকে যেন আরো সেফ এন্ড ক্লিন করতে পারি। অফকোর্স ইট ইজ ক্লিন এন্ড সেফ নাও, বাট আরো ফার্দার সেফ এবং ক্লিন কিভাবে করা যায়, মানুষের আরো কাছে কিভাবে দুধের পণ্য নিয়ে আসা যায়, এটা নিয়ে মূলত আমরা কাজ করছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।